আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন সলভ ক্লাসে। আমাদের আজকের টপিক হচ্ছে প্রিন্সিপাল অফ সার্জারির আন্ডারে যেগুলো আছে পেডিয়াট্রিক সার্জারি, অ্যানেস্থেসিয়া এবং ভাস্কুলার সার্জারি। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং সবাই ভালো আছে, সুস্থ আছেন আল্লাহর রহমতে। প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, রেসিডেন্ট ইউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ এবং এফসিএস পার্ট 1 সার্জারি। চলুন শুরু করি আমাদের আজকের টপিক। প্রথম কোশ্চেনটা ছিল আমাদের যে আইসোটোনিক ফ্লুইডস, ক্লাসিফিকেশন অফ ফ্লুইড। আমরা যেহেতু সার্জারি আন্ডারে পরীক্ষা দিব, সুতরাং ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ইজ মাচ মোর ইম্পর্টেন্ট বিকজ উই ইউজ দিস ইন মেনি পারপাস। আমাদের আমরা যেহেতু সার্জনদের নিয়ে বারবার কাজ করতে হয়, সুতরাং আপনার জানা উচিত যে কোন মুহূর্তে কোন ধরনের ফ্লুইড গুলো আপনি পেশেন্টকে প্রেসক্রাইব করবেন বা কোন ধরনের ফ্লুইড আপনি ম্যানেজ করবেন। ফ্লুইডের ক্লাসিফিকেশনের মাধ্যমে জন্য আমরা পরের স্লাইডটা দেখি। এখানে দেখেন আমি তিন ধরনের ফ্লুইডের কথা আমরা জানি, যে হচ্ছে আইসোটোনিক সলিউশন, হাইপারটোনিক সলিউশন এবং হচ্ছে হাইপোটোনিক সলিউশন। আইসোটোনিক সলিউশন কি? আইসোটোনিক সলিউশন হচ্ছে যেগুলোর অসমোলারিটি আমাদের নরমাল ব্লাডের অসমোলারিটির পাশাপাশি, যেমন হচ্ছে 270 থেকে 320 এর মধ্যে যেগুলোর অসমোলারিটি, সেগুলোকে সাধারণত আমরা আইসোটোনিক সলিউশন হিসেবে ব্যবহার করি। আইসোটোনিক সলিউশন বলা হয়। আইসোটোনিক সলিউশন কি হবে? আইসোটোনিক সলিউশনে যে আমাদের যদি আমরা বডিতে দিই, তাহলে আমাদের ব্লাডের রক্তের যে ফ্লুইডের পরিমাণ, সেই জিনিসটা বেড়ে যাবে। সেখান থেকে যেহেতু এটা হচ্ছে আমাদের প্লাজমার সাথে আইসোটোনিক, সুতরাং এটা হচ্ছে সেলের ভিতরে সেলের কোনো ধরনের সমস্যা করবে না। সেলের ভিতরে পানি ঢুকবে না এবং সেলের ভিতরে পানি বের হবে না। হাইপারটোনিক সলিউশন হলে কি হবে? হাইপারটোনিক সলিউশনে যেখানে হচ্ছে আপনাদের টনিসিটিটা অনেক বেশি, অসমোলারিটিটা অনেক বেশি, তাহলে কি হবে? এই হচ্ছে সেলের ভিতরে যে পানিগুলো আছে, যে ওয়াটার গুলো আছে, সেই ওয়াটার গুলো রিঅ্যাবজর্পশন করে একটা নরমালাইজ করার চেষ্টা করবে। কারণ হচ্ছে সেলের বাইরে আপনি হাইপারটোনিক সলিউশন দিয়ে দিয়েছেন, আর সেলের ভিতরে হচ্ছে নর্মোটোনিক বা আইসোটোনিক। তো সুতরাং কি করবে? আইসোটোনিক যেখানে আছে সেখান থেকে ওয়াটার গুলো হাইপারটোনিকে আসে একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করবে। এক্ষেত্রে আমাদের সেলগুলোটা কি হবে? সেলগুলো আমাদের শ্রিঙ্কেজ করবে এবং একসময় সেল মেমব্রেন গুলো ডিটাচ করবে। সুতরাং এটা আমাদের জানা উচিত যে আমরা কখন দেব। আর হাইপোটোনিক সলিউশন কি হবে? হাইপোটোনিক সলিউশন হচ্ছে যে কোনো একটা পেশেন্টকে আপনি যখন হাইপোটোনিক সলিউশন দেবেন, তখন কি হবে? হাইপোটোনিক সলিউশনে ওয়াটারের পরিমাণ অনেক বেশি থাকে এবং সেলের ভিতরে যে ওয়াটার আছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে ওয়াটার আপনি বাইরে দিচ্ছেন। সুতরাং অসমোলারিটি ব্যালেন্স করার জন্য কি হবে? সেলের বাইরে যে অতিরিক্ত পানি, যে ফ্লুইডে যে অতিরিক্ত পানি আছে, সেই পানিগুলো সেলের ভিতরে ঢুকে যাবে এবং সেলগুলো সোয়েলিং করবে। একসময় সেলগুলো ব্রাস্ট হয়ে যাবে এবং সেল লাইসিস হবে। সুতরাং এগুলো সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকা উচিত, কোনগুলো হাইপারটোনিক, কোনগুলো আইসোটোনিক, কোনগুলো হাইপোটোনিক সলিউশন। এই ধরনের কোশ্চেন গুলো মাঝে মাঝে আসে, সুতরাং আপনাদের ভালোভাবে এটা পড়তে হবে। কোশ্চেনটা করা হয়েছে এসআরবি ম্যানুয়াল 6 পেজ নাম্বার 93 থেকে। দেখেন এখানে হচ্ছে নরমাল স্যালাইন। আমরা জানি নরমাল স্যালাইনের হচ্ছে অসমোলারিটি প্রায় হচ্ছে 300 এর মতো বা 310 এর মতো। তারপর হচ্ছে 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, এটা হচ্ছে আমাদের আইসোটোনিক ফ্লুইড। আর হচ্ছে 5% ডিএনএস। 5% ডিএনএস, দেখেন এখানে আমরা নাম শুনে কিন্তু বুঝতে পারতেছি যে 5% গ্লুকোজ আছে, কার মধ্যে আছে? 5% গ্লুকোজ আছে নরমাল স্যালাইন। ডেক্সট্রোজ 5% ডেক্সট্রোজ বা গ্লুকোজ আছে হচ্ছে নরমাল স্যালাইন। নরমাল স্যালাইন এটা তো অসমোলারিটি এমনিতে আইসোটোনিক, হ্যাঁ, এটার মধ্যে আপনি আবার গ্লুকোজ দিয়ে দিচ্ছেন, তাহলে কি হবে? এটা হচ্ছে হাইপারটোনিক সলিউশন, এটা একটা হাইপারটোনিক সলিউশন। সুতরাং এটা আইসোটোনিক নয়। তারপর হচ্ছে বেবি স্যালাইন, যেটা বেবি স্যালাইনের হচ্ছে 0.2225% সোডিয়াম ক্লোরাইড থাকে এখানে, প্লাস কিছু গ্লুকোজ থাকে। বেবি স্যালাইন মনে রাখবেন, এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু এটা আইসোটোনিক, বাট আমাদের জন্য এটা হচ্ছে হাইপোটোনিক সলিউশন। আর কলেরা স্যালাইন আমরা হচ্ছে ডায়রিয়াতে ইউজ করি, এটা হচ্ছে আমাদের আইসোটোনিক। সুতরাং অ্যানসার
এ বি এবং ই, এই তিনটা হচ্ছে ট্রু, বাদ বাকি দুটো ফলস। এইভাবে আপনারা একটা বেসিক যদি ভাবে মনে রাখেন তাহলে সুন্দরভাবে মনে থাকবে। পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেনে কি বলছে, ভেন ইউজড ফর সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন এখানে বলা হচ্ছে সেন্ট্রাল ভেন, সেন্ট্রালি প্লেসড যে ভেনগুলোতে আমরা সিভি লাইন করি সেগুলোকে বলা হয় সেন্ট্রাল ভেন ক্যাথেটারাইজেশন। সেন্ট্রাল ভেন গুলোর মধ্যে আমরা যদি দেখি এখানে দেখেন বেসালিক ভেনটা এটা আমাদের আর্মে থাকে, সুতরাং এটা সেন্ট্রাল ভেন না, এটা ফলস হবে। তারপরে দেখেন যে ফিমোরাল ভেন, তারপরে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন, ফিমোরাল ভেন এবং ইন্টারনাল জুগুলার ভেন, এটা হচ্ছে আপনাদের সেন্ট্রালি প্লেসড, বডি সেন্ট্রালি প্লেসড। এবং লং স্কেপানাস ভেন আর হচ্ছে সাবক্লিভিয়ান ভেন, আমরা লং স্কেপানাস ভেনে কখনো সিভি লাইন করি না। আর হচ্ছে সাবক্লিভিয়ান ভেন হচ্ছে দুই পাশে দুইটা আমাদের সাবক্লিভিয়ান ভেন থাকে, এই দুটোকে এখানে আমরা সিভি লাইন করি। দেখেন সেন্ট্রাল ভেনাস লাইন অর ক্যাথেটার। The central venous catheter is a special IV line that is insert. এইটা আচ্ছা মনে করেন যে আমরা কখনো এই ধরনের সেন্ট্রাল ভেন করি আইসিইউতে, বিশেষ করে আইসিইউতে পেশেন্ট বা কার্ডিয়াক সার্জারি যে পেশেন্ট গুলো, হ্যাঁ কার্ডিয়াক সার্জারি পূর্বে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে পেশেন্ট গুলোকে সিভি লাইন করতে হয়, ক্রিটিক্যালি পেশেন্ট গুলোকে। দেখেন এখানে সেন্ট্রাল ভেন বলতে হয় লোকেটেড ইন দ্য শোল্ডার, মনে রাখতে হচ্ছে শোল্ডার, নেক এবং গ্রোইন রিজনে যেগুলো যেই ভেনগুলোতে আমরা সিভি লাইন করি সেগুলো বলা হয় সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন বা সিভি লাইন। তাহলে আমাদের হচ্ছে বেসিলিক ভেন, এটা তো অবশ্যই সেন্ট্রালি না, তারপর ফিমোরাল ভেন, ইন্টারনাল জুগুলার ভেন, এই দুটো ট্রু, এবং লং স্কেপানাস ভেন, এই লং স্কেপানাস ভেনে আমরা করি না সাধারণত, এবং সাবক্লিভিয়ান ভেন। পরে কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখেন, যে কমন কজেস অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার ইন বার্ন পেশেন্ট। এই এই ধরনের কোশ্চেন আমরা এই ধরনের এগুলো আমরা সাধারণত ইমার্জেন্সিতে পাই, কারণ হচ্ছে বার্নের কমপ্লিকেশনের মধ্যে কি হতে পারে, এবং লাইফ থ্রেটেনিং ওয়ান অফ দ্য কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিয়ার বা একেআই ডেভেলপ করে। এটা মেকানিজমটা আপনার জানতে হবে যে কিভাবে পেশেন্টটা ডেভেলপ করবে। দেখেন আপনার পেশেন্টের যখন বার্ন হবে, ফ্লুইড গুলো লস হবে, আপনাদের প্লাজমা গুলো লস হবে। যখন লস হবে তখন পেশেন্ট, আমাদের ব্লাডের ভিতর থেকে প্লাজমা যখন লস হবে, হ্যাঁ ফ্লুইড গুলো যখন বের হয়ে আসবে, উজিং যখন হবে, তখন কি হবে পেশেন্টের আমাদের হাইপার টেনশন হবে না, তখন হাইপোটেনশন হবে এবং হাইপোভলিমিয়া হবে। এই জন্য আমাদের এই ধরনের পেশেন্টকে আমরা সাধারণত হার্টম্যান সলিউশন দিই বা ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি সেটা দিই। সুতরাং যে হাইপারটেনশন আর এখানে হাইপোটেনশন যদি হতো তাহলে সেটা ট্রু হতো, আর হচ্ছে হাইপার ভলিমিয়া হয় না, এখানে হাইপোভলিমিয়া হয়। তারপর হচ্ছে মায়োগ্লোবিন ইউরিয়া কি, আমাদের যে মাসল থাকে, আমাদের যখন কোনো ধরনের সেল ইনজুর্ড হয় তখন আমাদের যে মাসল থেকে মায়োগ্লোবিন রিলিজ হয়। এই মায়োগ্লোবিন গুলো কিডনিতে যায় ডিপোজিশন হয়, যখন ডিপোজিশন হয় কিডনি তখন সার্কুলেশনটা কমে যায়, সেখান থেকে আমাদের একেআই ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে বার্ন পেশেন্টের, আমরা জানি যে বার্ন পেশেন্টরা সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ থাকে, সুতরাং এদের যে কোনো ধরনের গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হওয়ার চান্স খুবই বেশি। আর এই ইনফেকশনটা যদি আমাদের কিডনি পর্যন্ত চলে যায় তাহলে সেখান থেকে আমাদের একেআই বা অ্যাকিউট রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। আর হচ্ছে ইউরিনারি অবস্ট্রাকশন এর সাথে বার্নের কোনো রিলেশন নাই, সুতরাং আমাদের অ্যান্সার হবে মায়োগ্লোবিন ইউরিয়া এবং সেপসিস। এটা মায়োগ্লোবিন ইউরিয়া এবং সেপসিস। সুতরাং এইভাবে আপনাদের বুঝে সুন্দর করে পড়তে হবে। পরবর্তী কোশ্চেন আমরা যাই। 4 নম্বর কোশ্চেন, ইন ল্যাপ্রোস্কোপিক প্রসিডিউর গ্যাস ইউজড ফর ক্রিয়েটিং নিউমোপেরিটিনিয়াম আমরা এখন ল্যাপ্রোস্কোপিক সার্জারি, এটা হচ্ছে খুব বেশি জনপ্রিয়তা লাভ করছে আমাদের দেশে, কারণ হচ্ছে এটা হচ্ছে মিনিমাম স্কার, তারপরে পেশেন্টের
পেশেন্টের হসপিটাল স্টের পরিমাণ কমে গেলে, হসপিটাল স্টের পরিমাণ কম, তারপর হচ্ছে কসমেটিক পারপাস। হ্যাঁ, এই জন্য ল্যাপ্রোস্কোপিকে আমরা কোন ধরনের গ্যাস ইউজ করি, এই কোশ্চেনটা ঠিক দেখবেন। কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বারবার এই জিনিসগুলো ফিরে ফিরে আসে। আপনাকে ল্যাপ্রোস্কোপি প্রসিডিউরের প্রসেস কি, হ্যাঁ কোনটাতে করি, এগুলো ধরবে না, জাস্ট বেসিক নলেজ গুলো আমরা কি ধরনের গ্যাসগুলো ইউজ করি। দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি কোন কোন গ্যাসগুলো আমরা ইউজ করি। কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ কমন ইউজড যেটা হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড, হিলিয়াম এবং আর্গন। হিলিয়াম, আর্গন, নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে আমরা কমন ইউজ করি। তাহলে এখন দেখেন অ্যান্সার কি হবে। এখানে কার্বন ডাই অক্সাইড আছে, আমরা কার্বন ডাই অক্সাইড পাইছি, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড আছে। হ্যাঁ, এই দুটো হচ্ছে ট্রু। হ্যালোজেন, জেনন, তারপর অক্সিজেন এগুলো আমরা ইউজ করি না সাধারণত। পরে 5 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে লিমিটেশন অফ মিনিমাল অ্যাসেস সার্জারি। এই যে আবার ল্যাপ্রোস্কোপিক সার্জারি থেকে আবার এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। সুতরাং বেসিক নলেজ এটা সম্পর্কে আপনার জানতে হবে। ডিফিকাল্টি উইথ হিমোস্ট্যাসিস, এটা হচ্ছে ট্রু। কারণ হচ্ছে আমাদের যখন কারণ এটা হচ্ছে একদম ব্লাইন্ডলি, হ্যাঁ অপারেটর হেল্পার, ভিতরে যদি কোনো ধরনের ইনজুরি হয় সেক্ষেত্রে আমরা হিমোস্ট্যাসিস করতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে এক্সট্রাকশন অফ লার্জ স্পেসিমেন, হ্যাঁ কারণ হচ্ছে আমরা খুব ছোট ছোট হোল করি, সেই হোলের মাধ্যমে এখন যদি বড় একটা অর্গান আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমরা লার্জ স্পেসিমেন গুলো আমরা নিতে পারবো না, সেগুলো কেটে কেটে নিয়ে আসবো, সেক্ষেত্রে সার্জনদের জন্য কষ্টকর হয়। তারপরে লস অফ ট্যাকটাইল ফিডব্যাক। হ্যাঁ, ট্যাকটাইল ফিডব্যাক বলতে কি, হাত দিয়ে একটা জিনিস অনুভব করতেছেন, সেটাকে ট্যাকটাইল ফিডব্যাক। এখানে যেহেতু মিনিমাল অ্যাসেস সার্জারি, যেহেতু একটা ল্যাপ্রোস্কোপিক একটা প্রসিডিউর, এখানে আপনার ট্যাকটাইল ফিডব্যাকটা আপনি পাবেন না। তারপরে স্ট্রিপ লার্নিং কার্ভ। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে লার্নিং কার্ভটা অনেক কম। কারণ হচ্ছে সার্জন যেটা দেখতেছে, তিনি তিনি যতটা বুঝতেছে, হ্যাঁ আমরা যখন ওপেন করব তখন সবগুলো অর্গান আমাদের সামনে আসবে। হ্যাঁ, ভেইন গুলো কোন দিক থেকে গেছে, আর্টারি কোন দিক থেকে গেছে, নার্ভ গুলো কোন দিক থেকে গেছে, লিম্ফ্যাটিক সাপ্লাই কোন দিক থেকে গেছে। হ্যাঁ, ওপেন সার্জারি আর ল্যাপ্রোস্কোপিক সার্জারির মধ্যে এটা হচ্ছে একটা বিশাল পার্থক্য। যারা বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদের হচ্ছে লার্নিং কার্ভটা অনেক কম। ওয়াইডার ফিল্ড অফ ভিশন, এটা হচ্ছে ফলস। কারণ হচ্ছে ফিল্ড অফ ভিশনটা জাস্ট আপনি যেখানে ফোকাস করবেন সে পর্যন্ত দেখতে পাবেন, আর ওপেন করলে আপনি পুরোটা দেখতে পাবেন। এই ছিল 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তারপরে হচ্ছে পার অপারেটিভ ট্র্যাকিকার্ডিয়া অকার ডিউ টু, এই কোশ্চেনটা কিন্তু আপনার ফার্মাকোলজিতেও আসে এবং হচ্ছে আপনাদের ক্লিনিক্যালেও আসে, ডেইলি ল্যাবেও আসে। দেখেন পার অপারেটিভ ট্র্যাকিকার্ডিয়া মে বি অকার ডিউ টু, ট্র্যাকিকার্ডিয়া কি হচ্ছে ইনক্রিজ হার্ট রেট মোর দ্যান 100 এর বেশি হলে তাকে আমরা ট্র্যাকিকার্ডিয়া বলবো। তাহলে এখন কি 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 উপায়ে ট্র্যাকিকার্ডিয়া হতে পারে? ট্র্যাকিকার্ডিয়ার একটা কজ হচ্ছে দেখেন হাইপোভলিমিয়া। আপনার পেশেন্টে যখন যে কোনো ধরনের অ্যানেস্থেসিয়া দিবেন, তখন কি হয়, ব্লাড গুলো পেরিফেরিতে পুল হয়। সুতরাং আমরা যদি ঠিকমতো পেশেন্টকে যে ফিলিংটা, মানে প্রি অপারেটিভ অর্ডারে যদি আমরা ফ্লুইডটা যদি ঠিকমতো মেনটেন করতে না পারি, সেক্ষেত্রে হাইপোভলিমিয়া হলে সেখান থেকে আমাদের ট্যাকিকার্ডিয়া হবে। পরবর্তীতে হচ্ছে আরেকটা বি নাম্বার স্টিল ছিল, সেটা হচ্ছে হাইপক্সিয়া। হাইপক্সিয়াতে কি হবে, যখন হচ্ছে আমাদের দেহে অক্সিজেন লেভেল যখন কমে যাবে তখন কি হবে, আমাদের লাংস কি করবে, এটা হচ্ছে কম্পেনসেট করার জন্য আমাদের রেসপিরেটরি রেট বাড়ায় দেবে। আর আমরা জানি যখন রেসপিরেটরি রেট বেড়ে যায় তখন হচ্ছে আমাদের হার্ট রেটটা বেড়ে যায়। সুতরাং হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য কজ অফ হাইপক্সিয়া, ইজ ওয়ান অফ দ্য কজ অফ ট্যাকিকার্ডিয়া। তারপরে হচ্ছে দেখেন ইনঅ্যাডিকুয়েট অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, আপনি যে অ্যানেস্থেসিয়াটা দিচ্ছেন, সেই অ্যানেস্থেসিয়ার পরিমাণটা যদি আপ টু দা লেভেল না হয়, সেক্ষেত্রে পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হবে। পরে দেখেন যে ইউজ অফ বিটা ব্লকার আমরা কি কি ক্ষেত্রে ইউজ করি, আমরা জানি যে বিটা ব্লকার হচ্ছে বিটা সিলেক্টিভ আছে আর নন সিলেক্টিভ। বিটা ব্লকার হার্টের উপর কাজ করে কি, এটা হচ্ছে হার্ট রেট কমায় দেয়। সুতরাং এটা ট্যাকিকার্ডিয়ার জাস্ট উল্টাটা করবে, এটা হচ্ছে কমায় দেবে। সুতরাং এটা ফলস। আর ভেগাল স্টিমুলেশন, আমরা জানি যে ভেগাল স্টিমুলেশন হয়, ভেগাল নার্ভ যখন স্টিমুলেটেড হয় তখন কি হয়, তখন হচ্ছে ভ্যাগাসটা কি করে আমাদের হার্টকে, মানে হার্টকে স্থির রাখে। ভ্যাগাসটা কি করে আমাদের হার্টকে
স্থির রাখে। হার্টকে স্থির রাখে বলতে কি, এটা হচ্ছে হার্ট রেটটা ম্যাক্সিমাম হতে দেয় না, হার্ট রেটটা বাড়তে দেয় না। এখন আপনি যদি ভ্যাগাল স্টিমুলেশন বারবার যদি ভ্যাগাল স্টিমুলেশন দেয়, তাহলে কি হবে, হার্ট রেট আরো কমে যাবে, বাড়ার চেয়ে আরো কমে যাবে। সুতরাং ফলস হবে। একটা কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে সার্জারি রিলেটেড কোশ্চেনটা, সেটা হচ্ছে পাইরেক্সিয়া উইদিন 24 আওয়ার্স অফ সার্জারি ইজ ডিউ টু, মানে হচ্ছে পাইরেক্সিয়া 24 ঘন্টার মধ্যে আপনি সার্জারি করছেন, এর মধ্যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনার পেশেন্টের জ্বর আসছে বা টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেছে, তাহলে এটা কজগুলো কি কি হলো দেখেন। এখানে আছে অ্যাকেলেক্সিয়া, নিউমোনিয়া, তারপর হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিসে কিন্তু আপনার পাইরেক্সিয়া হওয়ার কোনো চান্স নাই। তারপর হচ্ছে উন্ড ইনফেকশন হতে আপনার সময় লাগবে অনেক বেশি। তারপর হচ্ছে ট্রান্সফিউশন রিয়াকশন কি হচ্ছে, আপনার যদি পারোপারেটিভে বা পোস্ট অপে আপনি যদি পেশেন্টকে ব্লাড দেন, সেক্ষেত্রে যদি রিয়াকশন হয়, সেখান থেকে আমরা জানি যে পাইরেক্সিয়া বা হাইপারথার্মিয়া হতে পারে। তাহলে এখানে আপনার অ্যাকেলেক্সিয়াসিস, তারপরে হচ্ছে নিউমোনিয়া, হ্যাঁ দুটো ট্রু, আর হচ্ছে ট্রান্সমিশন রিঅ্যাকশন। আর ডিপ ভেন থ্রম্বোসিস এবং উন্ড ইনফেকশন 24 আওয়ার্স এর মধ্যে তো আপনাদের উন্ড হবে না, সেখানে বা ইনফেকশন হবে না, উন্ড ইনফেকশন হতে আরো সময় লাগবে। তারপরে হচ্ছে একটোপিক টেস্টিস ইজ ফাউন্ড ইন দা ফলোইং অ্যানাটমিক্যাল পজিশন। একটোপিক টেস্টিস কি আসলে আমরা এই স্লাইডটা দেখলে বুঝতে পারবো। একটোপিক টেস্টিস আর হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস, এই দুটো সম্পর্কে আপনাদের জানতে হবে, কারণ এই দুটো সম্পর্কে স্যাররা প্রায় কোশ্চেন করতে দেখবেন যে আপনার সার্জারিতে কোশ্চেন হলে এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আপনার প্রায় কমন, কোনো সময় একটোপিক দেয়, কোনো সময় আনডিসেন্ডেড দেয়। একটোপিক কি, প্রথমে আমরা দেখি যে আনডিসেন্ডেড কি। আনডিসেন্ডেড বলতে হচ্ছে যে ডিসেন্টটা হয় নাই, তার মানে হচ্ছে ওর পথে ঠিক আছে, ওর পথে আছে, বাট ডিসেন্টটা হয় নাই। এখন উদাহরণস্বরূপ আমরা কি বলবো দেখেন, আমরা জানি যে টেস্টিস হচ্ছে অ্যাবডোমিনাল অর্গান। এই অ্যাবডোমেন থেকে আমাদের টেস্টিস কি হয়, প্রথমে হচ্ছে ডিপ ইঙ্গুইনাল রিং আসে, তারপরে হচ্ছে ইঙ্গুইনাল ক্যানালে ঢুকে যায়, তারপরে হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে তারপরে একদম নিচে স্কোটামের ভিতরে ডিসেন্ড করে, জাস্ট জন্মের পরে স্কোটামের ভিতরে ডিসেন্ড করে। এখন এই যে পথ আছে, এই পথের মধ্যে যদি কোনো এক জায়গায় টেস্টিসটা আপনার আটকে যায়, হ্যাঁ, তাহলে তাকে আমরা কি বলবো, আনডিসেন্ডেড টেস্টিস বলবো। তার মানে হচ্ছে নর্মাল পাথওয়ে আছে, যেদিক দিয়ে যাওয়ার কথা সেদিক দিয়ে যাচ্ছে, বাট হচ্ছে সে তার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায়নি, তাই আই মিন স্কোটাম পর্যন্ত পৌঁছায়নি। সুতরাং এই ধরনের যে কোনো এক জায়গায় যদি থাকে, তাহলে আমরা তাকে বলবো কি, আনডিসেন্ডেড টেস্টিস। এখন আসি আমরা একটোপিক টেস্টিস কি। একটোপিক টেস্টিস হচ্ছে আপনার এই হচ্ছে যে লাইনে যাওয়ার কথা, আমাদের নরমাল যে লাইন আমি বললাম যে অ্যাবডোমেন থেকে ডিপ ইঙ্গুইনাল রিং, তারপরে হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে স্কোটামে। এখন কোনো কারণে যদি এই পথটার বিপদে চলে যায় বলতে হচ্ছে এই পথটার বাইরে কোথাও যদি আমরা যদি এই টেস্টিসটা খুঁজে পাই, তাহলে আমরা তাদেরকে বলবো হচ্ছে একটোপিক টেস্টিস। তার মানে হচ্ছে নরমাল যে পাথওয়ে, সেই পাথওয়ের বাইরে চলে গেছে। তাহলে দেখেন কি হতে পারে, প্রিপেনাইল, তারপরে সুপারফিশিয়াল একটোপিক, হ্যাঁ, তারপরে হচ্ছে ফিমোরাল, তারপরে হচ্ছে পেরিনিয়াল রিজনে যেতে পারে। এই হচ্ছে আমাদের একটোপিক টেস্টিস এবং আনডিসেন্ডেড টেস্টিস। এর সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকা খুবই জরুরি। দেখেন এখানে কি বলছে, একটোপিক টেস্টিস ইজ ফাউন্ড ইন দা ফলোইং অ্যানাটমিক্যাল পজিশন। ফিমোরাল ক্যানাল, আমরা একটু আগে দেখলাম ফিমোরাল ক্যানালে নরমালি যায় না, সুতরাং এটা যখন যাবে এটা একটোপিক হবে, ফ্রন্ট অফ দ্য থাই। তারপরে এইটা হচ্ছে, তারপরে হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল। আমরা জানি যে ইঙ্গুইনাল ক্যানালে যখন টেস্টিসটা পাওয়া যাবে, তখন তাকে আনডিসেন্ডেড টেস্টিস বলা হয়, একটোপিক টেস্টিস না। তারপর হচ্ছে পেরিনিয়াম, এবার সুপারফিশিয়াল ইঙ্গুইনাল পাউচ, এগুলো কোনগুলোই নরমাল পাথওয়ে না। সুতরাং এগুলো হচ্ছে আমাদের একটোপিক টেস্টিসের উদাহরণ। 9 নম্বর কোশ্চেন দেখেন, দ্য ইন্ডিকেশন অফ সার্কামসিশন। সার্কামসিশনের ইন্ডিকেশন, এটা এটা মানে সহজ হিসেবে পরীক্ষায় আসে, বারবারই আসে, আমাদের প্রপেও আসলো এবং এখানেও আসে, বা দেখবেন যে একবার দুইবার পর পরই বা আসছে।
দেখেন ইন্ডিকেশন অফ সার্কামসিশন হচ্ছে কি প্যারাফাইমোসিস, তারপর হচ্ছে ব্যালানাইটিস, তারপর হচ্ছে টিবিরিয়াল ফোরস্কিন ফাইমোসিস, হ্যাঁ, তারপরে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তারপরে হচ্ছে প্রিভেনশন অফ ফিনাইল ক্যান্সার, হ্যাঁ, তারপরে ট্রমা, হ্যাঁ, আবার হচ্ছে অনেকগুলো হচ্ছে রিলিজিয়াস পারপাস থাকে, এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিকেশন। দেখেন এখানে ব্যালানাইটিস আছে, রিকারেন্ট রিকারেন্ট ইউটিআই এর সাথে আমাদের এই সার্কামসিশনের সম্পর্কটা না। তারপর হচ্ছে হাইপোস্পেডিয়াসিস ইজ এটা কন্ট্রাইন্ডিকেশন। হাইপোস্পেডিয়াসিস যদি কোনো পেশেন্টের হয় সেক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেশন, ইট ইজ নট এ ইন্ডিকেশন। তারপর হচ্ছে রিকারেন্ট লোকাল ফোরস্কিন ডিসকমফোর্ট, হ্যাঁ, কারণ হচ্ছে এই ফোরস্কিনে কি হয় অনেক সময় সেখানে আমাদের কিছু পরিমাণে ইউরিন জমা থাকে, সেই ইউরিনটা কি হয় সেখানে ডিসকমফোর্টের সৃষ্টি করে। সুতরাং এটা ওয়ান অফ দ্য ইন্ডিকেশন। দেখবেন যে সেই ধরনের বাচ্চাদের এই জন্য দেখবেন যে ছোট বাচ্চাদের কয়েকদিন পর পরে দেখবেন যে সেখানে সে ডিসকমফোর্ট ফিল করতেছে বা চুলকাচ্ছে বলতেছে, এরকম দেখবেন যে এই বাচ্চাগুলো যখন আমরা সার্কামসিশন করে দিই সেক্ষেত্রে পেশেন্টের সিমটমসটা সিমটমসটা রিলিভ হয়ে যায়। ড্রিবলিং অফ ইউরিনের সাথে এখানে সম্পর্ক নাই। ড্রিবলিং অফ ইউরিনের কজ হচ্ছে আমাদের ইন্টারনাল স্ফিংটার এবং এক্সটার্নাল স্ফিংটার সেখানে যদি অ্যাবনর্মালিটি হয়ে যায় আবার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ড্রিবলিং অফ ইউরিন হয়। সুতরাং এখানে সার্কামসিশনের এখানে ড্রিবলিং এর সাথে কোনো রোল নাই। আশা করি বুঝতে পারছেন। The example of left to right shunt, left to right shunt, এটা হচ্ছে খুব সহজ একটা কোশ্চেন ছিল। লেফট টু রাইট হ্যান্ড সাধারণত আমরা জানি যে লেফট সাইডে প্রেসার বেশি থাকে, এবং রাইট সাইডে প্রেসার কম থাকে। এখন যে কোনো ধরনের আপনার আমাদের যে কোনো ধরনের যে ডিফেক্ট যদি থাকে, যে কোনো ধরনের ছিদ্র যদি থাকে প্যাটেন্ট, সেই ছিদ্র দ্বারা খুব সহজে যেহেতু লেফটে প্রেসার বেশি, লেফট থেকে রাইটে ব্লাডটা পাস করবে। তাহলে এটার উদাহরণ কি হতে পারে? প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিয়াল, তারপরে হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম, তারপরে হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, হ্যাঁ, ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেল হচ্ছে জাস্ট ভেসেলের পজিশনটা চেঞ্জ হয়, এখানে কোনো ধরনের ইয়ে থাকে না। তারপরে হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট হচ্ছে লেফট টু রাইট শান্ট হয় না, রাইট টু লেফট শান্ট হয়। দেখেন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তারপরে হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, হ্যাঁ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিয়াল, এগুলো হচ্ছে আমাদের লেফট টু রাইট শান্টের উদাহরণ। পরের কোশ্চেনটা দেখেন যে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং ইউজুয়ালি অকার্স ডিউ টু ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং। এখানে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে যে রক্তটা আসছে, যে ব্লাডটা আসছে সেটা হচ্ছে একদম ফ্রেশ, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে অ্যানাল ক্যানাল বা সিগময়েড কোলনের আশেপাশে থেকে কোনো জায়গায় আমাদের প্যাথোলজি আছে, সেই প্যাথোলজি গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। একটা দেখেন হচ্ছে বা রেকটামের যে প্যাথোলজি সেটা আমাদের চিন্তা করতে হবে। রেকটামের উপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে আপনাদের ফ্রেশ ব্লাড আসবে না, ক্লটেড ব্লাড আসবে। তাহলে হচ্ছে হেমারয়েডসটা কোথায় হয়? জাস্ট অ্যানাল কারণে যে পেকটিনেট লাইন আছে, পেকটিনেট লাইনের এখানে হয় আমাদের হেমারয়েডস। এখানে যে আমাদের যে অ্যানাস্টোমেটিক সাইট সেখান থেকে আমাদের ব্লাড ভেসেল গুলো ভেইন গুলো ফুলে যায়, সেখান থেকে রাপচার হয়ে গেলে সেখানে আমাদের হেমোরয়েড হয়। তখন আমরা কি পেশেন্টের প্রেজেন্ট করবে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করবে। তারপর হচ্ছে রেকটাম আমি একটু আগে বলছি যে রেকটামের প্যাথোলজি হলে সেখান থেকে যে ব্লাড ব্লিডিংটা হবে সেটা হবে একদম ফ্রেশ ব্লাড। দেখেন পরেরটা হচ্ছে স্টমাকে কি হয়? স্টমাক আমাদের কিন্তু অনেক উপরে, স্টমাকের পরে হচ্ছে ডিউডেনাম, জিজোনাম, আইলিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে কোলনে সিকাম, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, হ্যাঁ, সিগময়েড কোলন, তারপরে হচ্ছে রেক্টাম। দেখেন তাহলে এতগুলো পদগুলো পেরিয়ে আস্তে আস্তে কি হবে? ব্লাড গুলো ক্লটেড ব্লাড হবে, হ্যাঁ, এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এখানে স্টমাকটা আমাদের ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং এর কজ না। তারপর হচ্ছে ডায়াবেটিকুলোসিস। ডায়াবেটিকুলোসিসে কি হয়? ডায়াবেটিকুলোসিসে যে কোনো জায়গায় হতে পারে আপনাদের, হ্যাঁ,
যখন এগুলো আমাদের নিচের দিকে হবে, হ্যাঁ, ডায়াবেটিকুলার যখন হচ্ছে রেকটাম বা সিগময়েড কোলনে হবে, তখন সেখান থেকে ফ্রেশ পাউডারটা ব্লিডিং হতে পারে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সাধারণত অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে এটা হচ্ছে আমাদের জিআইটির বাইরের দিকে অংশের দিকে থাকে। সুতরাং এখান থেকে যে ব্লিডিং হওয়ার চান্স খুবই কম। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ব্লিডিং হওয়ার চান্স খুবই কম, যদিও হয় সেখানে আমরা ক্লটেড ব্লাড পাবো। হ্যাঁ, সেখানে আমরা কোনো ধরনের ফ্রেশ রেকটাল ব্লিডিং পাবো না। পরে দেখেন যে কজেস অফ নিওনেটাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। নিওনেটদের আমাদের যে নিওনেট আছে তাদের বাচ্চাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ কি কি? দেখেন, অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। অ্যানোরেক্টাল তার মানে হচ্ছে বাচ্চাটা একদম জন্ম থাকতে নিয়ে যে আমাদের অবস্ট্রাকশন নিয়ে জন্মগ্রহণ করবে, তার হচ্ছে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। হ্যাঁ, এখানে যেহেতু অ্যানাস এবং রেকটাম ঠিকমতো গঠন হয়নি, দুইটা ফিউশনটা ঠিকমতো হয়নি, সুতরাং এখানে যদি ম্যালফরমেশন হয় তখন বাচ্চাটা দেখবেন যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসবে। তারপরে হচ্ছে বোলাস অফ রাউন্ড ওয়ার্ম। বোলাস অফ রাউন্ড ওয়ার্মটা এইটা হচ্ছে দেখেন কজেস অফ নিওনেটাল। নিওনেটাল এটা সাধারণত হয় না, কারণ হচ্ছে আমাদের রাউন্ড ওয়ার্ম হতে হতে বাচ্চাটা অনেক বড় হয়ে যায়। তারপরে হচ্ছে কনজেনিটাল ব্যান্ড, তারপরে হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যাট্রেসিয়া, মিকোনিয়াম প্লাক সিনড্রোম। এগুলো সবগুলো কনজেনিটাল ব্যান্ডে কি হয়? হ্যাঁ, কনজেনিটাল ব্যান্ডে কি হয় যে আমাদের যে মেজেন্ট্রি আছে, মেজেন্ট্রির বাইরে একটা বেন্ডিং থাকে, কি হয় ওই জায়গাটা শুরু হয়ে যায় আমাদের ইন্টেস্টাইনটা, ওই জায়গাটা মুভমেন্টটা ন্যারো হয়ে যায়। যখন মুভমেন্টটা ন্যারো হয়ে যায় তখন হচ্ছে অবস্ট্রাকশনের চান্স অনেক বেশি হয়। তারপর অ্যাট্রেসিয়া বা শুরু হয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়া। তারপর হচ্ছে মিকোনিয়াম প্লাক সিনড্রোম। মিকোনিয়ামটা যদি একসাথে অনেক জায়গায় একদম ঠিকলি ভাবে আটকে থাকে, সেক্ষেত্রে আমাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে পেশেন্টটা হাজির হতে পারে। তারপরে পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেনে কি আছে দেখেন, এখানে হচ্ছে এমব্রায়োনিক টিউমার অফ ইনফ্যান্সি ইনক্লুড, মানে হচ্ছে এমব্রায়োনিক টিউমার অফ ইনফ্যান্সি। এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ব্লাস্টোমা দিয়ে যতগুলো আছে মোটামুটি সবগুলোই হচ্ছে এমব্রায়োনিক টিউমার অফ ইনফ্যান্সি। হ্যাঁ, এইটা মনে রাখলে আপনার জন্য সুবিধা হবে। তারপরে কিছু আছে সেটা সেটা বাদেও আপনার মনে রাখলে, যেমন হচ্ছে লিউকেমিয়া, লিম্ফোমা, তারপর হচ্ছে সিএনএস, মেডুলোব্লাস্টোমা, হ্যাঁ, এপেন্ডাইমা, তারপর হেপাটোব্লাস্টোমা। আমি আপনাদেরকে বললাম যে ব্লাস্টোমা দিয়ে যেগুলো আছে সবগুলো শুরু হবে, সাথে হচ্ছে কিডনি, যেমন যেমন উইলিয়ামস টিউমার, নিউরাল ক্রিস্টাল হচ্ছে নিউরোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, র্যাবডোমায়োসার্কোমা, আর হচ্ছে ইউইন সার্কোমা। এই কয়েকটা জিনিস, যেমন ইউইন সার্কোমা, র্যাবডোমায়োসার্কোমা আর হচ্ছে উইলিয়ামস টিউমার, এই কয়েকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এবং বাদ বাকি হচ্ছে ব্লাস্টোমা। তাহলে আমাদের কোশ্চেনে ফিরে আসি। দেখেন, কোলানজিওকার্সিনোমা হচ্ছে এইটা হচ্ছে ইনফেন্সি না, এটা সাধারণত এজড পেশেন্টদের হয়। তারপরে হেপাটোব্লাস্টোমা, আমরা একটু আগে বললাম যে ব্লাস্টোমা যতগুলো আছে, তারপর হচ্ছে লিম্ফো এপিথেলিয়ামা, এটাও না, এটা হচ্ছে ফার্স্ট। তারপর হচ্ছে নেফ্রোব্লাস্টোমা, এটা হচ্ছে ট্রু ব্লাস্টোমা, আমরা একটু আগে বললাম নেফ্রোব্লাস্টোমা। অস্টিওসার্কোমা ফার্স্ট। তারপর দেখেন ইনহেলেশন অ্যানেস্থেটিক ড্রাগের অনেক বড় একটা লিস্ট আছে। এর মধ্যে থেকে যে কয়েকটা জাস্ট আমাদের পরীক্ষায় আসে। দেখেন এখানে আছে, আমি ক্লাসিফিকেশন দিচ্ছি। ইনহেলেশন দেখেন, গ্যাসের মধ্যে আছে নাইট্রাস অক্সাইড, ভোলাইট লিকুইডের মধ্যে আছে ইথার হ্যালোথেন, তারপরে এনফ্লুরেন, আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সিভোফ্লুরেন। এগুলো হচ্ছে আমাদের গ্যাস। তাহলে দেখেন এখানে আইসোফ্লুরেনটা ট্রু হবে, এনফ্লুরেন হবে, এবং নাইট্রাস অক্সাইড। কেটামিন কেটামিন এবং থিওফেন্টাইল সোডিয়াম, এগুলো আমরা আইভি ইউজ করি সাধারণত। নাইট্রাস অক্সাইড সম্পর্কে একটা কোশ্চেন আসছে, এটা হচ্ছে আমাদের অ্যানেস্থেশিয়া থেকে কোশ্চেন আসছে। অ্যানেস্থেশিয়া সম্পর্কে একটা বেসিক নলেজ আমাদের সবারই থাকা দরকার। এই জন্য স্যাররা এই টপিকটা, কারণ হচ্ছে সার্জন এবং অ্যানেস্থেশিয়ালজিস্ট দুজন একদম ভাই ভাই, কারণ হচ্ছে একজনকে ছাড়া আরেকজনের কোনো কাজ নাই, আমরা জানি। সুতরাং অ্যানেস্থেশিয়া সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা যারা সার্জারির লোক আছি তাদের জানতে হবে, এবং স্যাররাও জানতে চায় যে এই জিনিসগুলো আপনি কতটুকু জানেন।
নাইট্রাস অক্সাইড দেখেন, নাইট্রাস অক্সাইড কি হচ্ছে এ সম্পর্কে আমরা প্রথমে জানি। নাইট্রাস অক্সাইড ইজ এ পটেন্ট অ্যানালজেসিক বাট এ উইক জেনারেল অ্যানেস্থেটিক। তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যানালজেসিক অ্যাকশনটা অনেক বেশি এবং অ্যানেস্থেটিক অ্যাকশনটা অনেক কম। তারপরে র‍্যাপিড অনসেট এবং র‍্যাপিড রিকভারি। হ্যাঁ, তারপর ডু নট ডিপ্রেস দ্য রেসপিরেশন। তার মানে হচ্ছে এটা হচ্ছে রেসপিরেটরি সেন্টারে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেস করে না এবং কোনো ধরনের মাসল রিল্যাক্সিং অ্যাক্টিভিটি নাই। তাহলে আমরা এইটার নাই কি কি সেটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ডিপ্রেশন করে না, তারপর হচ্ছে মাসল রিল্যাক্সেশন করে না এবং এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া, পুওর অ্যানেস্থেসিয়া। এটা এই জিনিসটা আপনার মনে রাখবেন। আর এটা হচ্ছে লিস্ট হেপাটোটক্সিক টেরাটোজেনিক বোন ম্যারো ডিপ্রেশন। দেখেন, অ্যাজ এ পাওয়ারফুল অ্যানালজেসিক প্রপার্টি, আমরা একটু আগে জানলাম যে এটা হচ্ছে পাওয়ারফুল অ্যানালজেটিক প্রপার্টি, বাট হচ্ছে অ্যানেস্থেটিক প্রপার্টিটা হচ্ছে এটা হচ্ছে কম। যে পাওয়ারফুল মাসল রিল্যাক্সেন্ট, একটু আগে আমরা বললাম যে এটা হচ্ছে মাসল রিল্যাক্সেন্ট করে না। আফটার সিজেশন অফ অ্যাডমিশন দে মে প্রোডিউস ডিফিউজ হাইপোক্সিয়া। কারণ কি, এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ডিসপ্রেশন ডিপ্রেস করে না, এটা হচ্ছে ইনক্রিজ করে রেসপিরেটরি। এটা যখন আপনি অ্যানেস্থেসিয়া, যে কোনো অ্যানেস্থেসিয়া যখন আপনার রিকভার করতে চায় তখন কি হয়, হঠাৎ করে পেশেন্টটা রেসপিরেটরি ডিপ্রেস হতে পারে এবং হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে। ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইফ পেথিডিন হ্যাজ বিন অ্যাডমিনিস্ট্রেটেড। হ্যাঁ, কারণ যেহেতু আমরা জানি এটা হচ্ছে পাওয়ারফুল একটা অ্যানালজেসিক অ্যাকশন আছে, সুতরাং আমাদের এর সাথে পেথিডিনটা আমরা দিতে পারবো না। তারপরে শুড নট বি মিক্সড উইথ অক্সিজেন। এটা হচ্ছে ফলস, কারণ হচ্ছে এটা আমরা অক্সিজেনের সাথে মিক্স করে দিয়ে থাকি। তারপরে পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন আছে, সেটা হচ্ছে ড্রাগস দ্যাট অ্যাক্ট অ্যাজ এ মাসল রিল্যাক্সেন্ট। এই ড্রাগগুলোর নাম আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তারপর সাকজামিথুনিয়াম আছে, তারপরে হচ্ছে অ্যাট্রাকোনিয়াম, ভেনকুনিয়াম। হ্যাঁ, এগুলো এই যে অনেক বড় একটা ক্লাসিফিকেশন আছে, এখান থেকে সবগুলো আসে না, জাস্ট যে কমন ইউজড যে ড্রাগগুলো সেগুলো আমাদের মনে রাখতে হবে। এই ড্রাগগুলো আমরা সেন্ট্রালি অ্যাক্টিং এবং পেরিফেরি অ্যাক্টিং। সেন্ট্রালি অ্যাক্টিং এর মধ্যে আমাদের আছে ডায়াজেপাম, তারপর হচ্ছে বেক্লোফেন, হ্যাঁ, গাবাপেন্টিন, এগুলো সেন্ট্রালি অ্যাক্টিং। আর পেরিফেরি অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে বোটুলিন টক্সিন, তারপর হচ্ছে এনকোরিয়াম, বেলজাপুরিয়াম, পাইপেকুরিয়াম। হ্যাঁ, এগুলো ভেনকুরিয়াম। আরেকটা অ্যানেস্থেটিক ড্রাগ, সেটা হচ্ছে কেটামিন। কেটামিন সম্পর্কে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে কেটামিন হচ্ছে ফিল্ড অ্যানেস্থেসিয়া হিসেবে ইউজ করি আমরা, গ্রামে গঞ্জে অনেক বেশি এটা ইউজ হয়। হ্যাঁ, এইটার একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে ব্লাড প্রেশার, রেসপিরেটরি সবকিছু বাড়ায়। সুতরাং একটা পেশেন্টের ব্লাড প্রেশার যদি কম থাকে আমরা খুব স্মুথলি কেটামিন ইউজ করি। কেটামিনের একটা বড় সাইড ইফেক্ট হচ্ছে এটা হচ্ছে হ্যালুসিনেশন করে। হ্যাঁ, পেশেন্টের রিকভারির সময় এটা হচ্ছে হ্যালুসিনেশন করে। তারপর হচ্ছে এটা হচ্ছে আইভি আমরা ইউজ করি এবং এটা হচ্ছে খুব খুব বেশি পরিমাণে ইউজ করা হয়, বিশেষ করে লোকাল এরিয়া বা পেরিফেরি এরিয়াতে আমরা অনেক বেশি ইউজ করি। এজন্য একে ফিল্ড অ্যানেস্থেসিয়া বলা হয়। অনেক সময় এটা আমি এই কোশ্চেনটা আমাদের কিন্তু ইয়েতে আসছিল, এফসিপিএস আসছিল। সেটা হচ্ছে আমরা বার্ন পেশেন্টের ড্রেসিং করার সময় আমরা কোন 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 অ্যানেস্থেটিক ড্রাগ বা কোনটা আমরা ইউজ করি, সেখানে উত্তরটা হবে কেটামিন ছিল। আচ্ছা, আমরা স্টিম গুলোতে কিন্তু রেসেস দ্য প্লাজমা নরএড্রেনালাইন। আমি একটু আগে বললাম যে এটা সবকিছু বাড়ায় দিবে। ক্যান নট কজ আনপ্লেজেন্ট সাইড এফেক্ট। আমি একটু আগে বললাম যে এটার একটা সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে হ্যালুসিনেশন করে। হ্যাঁ, ইট ইজ অ্যান ইন্ডাকশন এজেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডাকশন এজেন্ট কি বলা হয়, এটা হচ্ছে আমাদের হচ্ছে স্মুথলি আমাদের পেশেন্ট ডেলিভারি পেশেন্টদের আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে প্রডিউসার্স লস অফ কনসিয়াসনেস ইন ওয়ান আর্ম ব্রেন সার্কুলেশন টাইম। আমরা জানি এই ধরনের কোনো সাইড ইফেক্ট কেটামিনের নাই। একটু আগে আমি বললাম যে লস অফ কনসিয়াসনেস বা হ্যাঁ, এটা মোটামুটি সেফ ধরনের একটা ট্র্যাক। এই ধরনের কোনো কমপ্লিকেশন আমাদের ডেভেলপ করে না। তারপরে হচ্ছে ইটস এ ব্রঙ্কোডাইলেটর।
ব্রঙ্কোডাইলেটর আমি বলছি প্রথমে যে এটা হচ্ছে সবকিছু বেড়ে দেয়, ব্লাড প্রেশার বাড়াবে, আপনার টেস্টের রেট বাড়াবে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসল হচ্ছে রিল্যাক্সেশন করবে বা ডাইলেশন করবে। সুতরাং এটা ট্রু। তারপর হচ্ছে অ্যাসপিরেশন মে অকার ডিউরিং ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া ইন। কোশ্চেনটা কি চাইছে যে আমরা যদি অ্যানেস্থেসিয়া দেই তো সেই সময় অ্যাসপিরেশন হতে পারে আমাদের কোন কোন কন্ডিশন, মানে ফুল স্টমাকে অ্যাসপিরেশন হতে পারে। এই জন্য আমরা বলি যে পেশেন্টকে অ্যাটলিস্ট 6 আওয়ার এনডিও রাখতে হবে। তারপর হচ্ছে ফাস্টিং মোর দ্যান 6 আওয়ার, এইটা হচ্ছে ফলস, কারণ এটা আমরা এটা দিলেই আমাদের অ্যাসপিরেশনটা বন্ধ হয়ে যায়। অবস্টিক্যাল পেশেন্টের কেন হয়, কারণ হচ্ছে পেশেন্টের কি হয় আমাদের ফিটাসের জন্য আমাদের অ্যাবডোমিনাল ওয়ালে প্রেসার বেড়ে যায়। অ্যাবডোমিনাল ওয়ালে যখন প্রেসার বেড়ে যায় তখন হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় আমাদের অ্যাসপিরেশন হওয়ার চান্স অনেক বেশি হয়। অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট বিফোর অপারেশন, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট বিফোর অপারেশন। আপনি যদি আগে যদি অ্যাসপিরেশন করে নেন, সবগুলো বের করে ফেলেন, তাহলে সেকেন্ড টাইম তো যেহেতু স্টমাকে কোনো কিছু নাই, তো গ্যাস্ট্রিক কন্টেন্ট নাই, সুতরাং সেক্ষেত্রে অ্যাসপিরেশন হওয়ার চান্স অনেক কম। তারপর হচ্ছে হাইটাস হার্নিয়াতে কি হয়, আমাদের যে অ্যাবডোমিনাল যে অর্গান গুলো সাধারণত বের হয়ে আসে, সেক্ষেত্রে আপনাদের অ্যাসপিরেশন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। অ্যাভয়েড, এই জন্য আমরা কি কি অ্যাভয়েড করবো এবং কি কি স্টেপ গুলো নিব। অ্যাভয়েড ডিক্রিজিং ইন্টারথ্রোরাসিক প্রেসার, হ্যাঁ, এয়ারওয়ে অবস্ট্রাকশন এবং হিকাপ, এয়ারওয়ে অবস্ট্রাকশন এবং হিকাপ, এই দুটো জিনিস করা যাবে না, কমাতে হবে। তারপর হচ্ছে ইভালুয়েটিং ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, ল্যাপারোস্কোপিক ডিউরিং লাইট অ্যানেস্থেসিয়া, coughing, stenting during the indication or incubation, inflating the stomach during bag mask ventilation, esophageal intubation, তারপরে হচ্ছে হাইপোক্সেমিয়া, এগুলো আমাদের কারেকশন করতে হবে। এইগুলো থাকলে আমাদের টেস্টটা বেশি হয়ে যাবে। আবার ফ্যাক্টরস প্রেডিসপোজিং টু ডিপ ভেন থ্রম্বোসিস ইনক্লুড, মানে ডিপ ভেন থ্রম্বোসিসটা হওয়ার সম্ভাবনা কোনগুলো ফ্যাক্টর বাড়ায় দেয়, সেটা হচ্ছে প্রলং অ্যানেস্থেসিয়া, মানে অনেকক্ষণ ধরে, মনে করেন যে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে ওটি করতেছেন, পেশেন্টের কি হয়, ব্লাড গুলো হচ্ছে পেরিফেরিতে কুলিং হয়, পেরিফেরিতে যখন কুলিং হবে ব্লাড গুলো, তখন হচ্ছে কোয়াগুলেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপর হচ্ছে আর্লি অ্যাম্বুলেশন। আপনি যত বেশি হাঁটাচলা করবেন তত হচ্ছে থ্রম্বাস হওয়ার সম্ভাবনা অনেক কম হবে, সুতরাং এটা ফলস হবে। তারপর হচ্ছে পেলভিক সার্জারিতে সাধারণত আমরা জানি যে অনেক সার্জারি গুলো অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়, সুতরাং সেক্ষেত্রে আপনাদের যে কোনো ধরনের থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা বেশি। আর হচ্ছে পেলভিক সার্জারিতে কি হয়, আমাদের পেলভিক সার্জারিতে কি হয়, আমাদের যে ডিপ ভেইন গুলো পেলভিসে নেমে যায়, সুতরাং এখানে কোন ধরনের সার্জারি করার সময় আমাদের ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর স্লিং কম্প্রেশন ব্যান্ডেজ ওভার দ্য কাপ, কাপ মাসেলের উপর আপনি যদি ব্যান্ডেজ বা দিয়ে রাখেন, তাহলে কি হবে সেখানে আমাদের থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। তারপরে হচ্ছে কপিটোগ্লিয়া হচ্ছে এইটা হচ্ছে থ্রম্বাস ফর্মেশনটা কমায় দেয়। তারপর হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস ইজ কমন ট্রিটেড বাই, ডিপ ভেন থ্রম্বোসিস আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট একটাই হচ্ছে ইন্টারভেনাস এবং ওরাল, বোথ হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। কোয়াগুলেশন যেহেতু হয়েছে সেক্ষেত্রে অলরেডি হয়ে গেছে, সুতরাং আমাদের অ্যান্টিকোয়াগুলেন্টটা দিতে হবে। অ্যান্টিপ্লাটিলেট যে কোনো লাভ হবে না, সার্জারিতে আরো এটা ডিসকাশন হবে। তারপরে অনলি অ্যান্টিকোয়াগুলেন্ট, অনলি সাবকিউটেনিয়াস না, বোথ দিতে হবে আমাদের। তারপরে কোশ্চেনটা হচ্ছে থিওপেন্টাল সোডিয়াম সম্পর্কে এখানে কোশ্চেন করা হয়েছে। থিওপেন্টাল সোডিয়াম হচ্ছে এটা ইজ এ পটেন্ট অ্যানালজেসিক,
অ্যানালজেসিক। আমরা জানি হচ্ছে নাইট্রাস অক্সাইড হচ্ছে পটেন্ট অ্যানালজেসিক এবং কিউবেন্ডা সোডিয়াম এটা হচ্ছে লেস পটেন্ট। এটা হচ্ছে অ্যানালজেসিক অ্যাকশন কম। ইট ইজ অ্যান অ্যান্টি কনভালসেন্ট। এটা হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ হিসেবে ইউজ করা হয়। ইট ইজ আ ফেনল ডেরিভেটিভস। এটা হচ্ছে ফেনল না, এটা হচ্ছে বারবিচুরেট। এটা হচ্ছে বারবিচুরেট টাইপ অফ ড্রাগ। তারপরে হচ্ছে তারপরে ইজ এ শর্ট অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট। শর্ট অ্যাক্টিং না, এটা হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং। এই জন্য যেগুলো আমরা পড়বেন সেগুলো ওয়ার্ড গুলো সুন্দর করে মনে রাখবেন যে শর্টের জায়গায় আলট্রা শর্ট দিলে সেটা হবে ফলস হবে। তারপরে ইটস অ্যাকশন ইজ রিকভার্ড বাই নিওস্টিগমাইন। এটা হচ্ছে নিওস্টিগমাইন দ্বারা করা হয় না, মিথাইল গ্লুটারামাইড দ্বারা করা হয়। নিওস্টিগমাইন না, মিথাইল গ্লুটারামাইড দ্বারা এটা হচ্ছে আমাদের রিভার্স করতে পারি। তারপরে লোকাল অ্যানেস্থেসিক লিগনোকেন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। লিগনোকেনটা কিভাবে কাজ করে, কারণ হচ্ছে এটা আমরা অনেক বেশি ইউজ করি লোকাল অ্যানেস্থেটিক হিসেবে। হ্যাঁ, যে কোনো ধরনের স্মল সার্জারি ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এটা কিভাবে কাজ করে দেখেন, এটার কি হয়, লোকাল অ্যানেস্থেটিক রিভার্সিবলি বাইন্ড টু দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। আমাদের সোডিয়াম চ্যানেলটা বন্ধ করে দেয়, ব্লকিং দ্য সোডিয়াম মুভমেন্ট থ্রু দ্য চ্যানেল এন্ড দাস ব্লক দ্য অ্যাকশন পটেনশিয়াল এন্ড নিউরাল কন্ডিশন। কি করে, এটা হচ্ছে সোডিয়াম চ্যানেলটা বন্ধ করে দেয়। সোডিয়াম চ্যানেল যখন বন্ধ হয়ে যাবে তখন কি হবে, এদিক দিয়ে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেশন হতে পারবে না। অ্যাকশন পটেনশিয়াল যখন জেনারেট হবে না তখন নার্ভ কন্ডাকশনটা যাইতে পারবে না। সুতরাং পেইনটা আমাদের পেইন যে মেকানিজম, সেই মেকানিজমটা আমরা বন্ধ করে দিই। দেখেন, কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, জেনারেশন অফ নার্ভ ইম্পালস, তারপর হচ্ছে রিঅ্যাক্টিভ অফ জেনারেশন অফ নার্ভ ইম্পালস এবং কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, এই দুটো ইম্পালসটা আমরা বন্ধ করে দিই। তারপর রিঅ্যাক্টিভ অফ নরঅ্যাড্রেনালিনের সাথে এটা কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, নরঅ্যাড্রেনালিন সম্পর্কে না, আমরা আরো নরঅ্যাড্রেনালিনটা ইউজ করি যাতে আমাদের যে টাইমিংটা টি হাফটা বাড়ানোর জন্য। সোডিয়াম ইফ্লাক্স অ্যাক্রস দ্য নার্ভ মেমব্রেন। সোডিয়াম ইফ্লাক্স আমরা একটু আগে বললাম যে সোডিয়াম চ্যানেলটা আমরা বন্ধ করে দেয়। অ্যাকশন অফ সালফোনিমাইড। সালফোনিমাইড যেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, এটার সাথে আমাদের লিগনোকেনের কোনো ইন্টারঅ্যাকশন নাই। পরে দেখেন আনডিসেন্ডেড টেস্টিস। একটু আগে আমরা আলোচনা করেছি, এই কোর্সটা আগে একবার আসছিল, সেটা হচ্ছে এক্টোপিক টেস্টিস। এখানে হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস সম্পর্কে। ইট ইজ এ কনজেনিটাল অ্যানোমালি, এটা ট্রু। তারপর হচ্ছে ইট ইজ এ রিট্রাক্টাইল টেস্টিস। রিট্রাক্টাইল টেস্টিস, যেহেতু ডিসেন্ডিং হয়নি সুতরাং এটা রিট্রাক্টাইল হওয়ার সম্ভাবনা নাই। তারপরে ইউজুয়ালি পালপেবল, কারণ আনডিসেন্ডেড টেস্টিসটা কি হয়, আমাদের নর্মাল পথে থাকে এবং জাস্ট নিচ পর্যন্ত ইয়া হয় না, নিচ পর্যন্ত নামে যায় না, স্কোটাম পর্যন্ত এটা আসে না। সুতরাং এটা হচ্ছে পালপেবল হবে না। আমাদের স্কোটামের আগে যেগুলো থাকবে সেই 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 এগুলো অনেক ন্যারো এবং টাইটলি প্যাক, সুতরাং এটা আপনার পালপেট করতে পারবেন না। প্রিডিসপোজ টু টরিশন, হ্যাঁ এটা হচ্ছে ট্রু। এটা হচ্ছে কারণ এইগুলোর কি থাকে, অনেক সময় যে আমাদের টেস্টিকুলার যে ভেইন, টেস্টিকুলার যে ভেইন, সেই ভেইন গুলো অনেক ছোট থাকে, সুতরাং এটা টরিশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, টরশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ মে বি অ্যাসোসিয়েটেড উইথ ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল হার্নিয়ার সাথে রিলেটেড হতে পারে, কারণ আমরা জানি যে এক ধরনের কনজেনিটাল অ্যানোমালি থাকলে সাথে আরেক ধরনের কনজেনিটাল অ্যানোমালি থাকার সম্ভাবনা অনেক বেশি। তারপরে হচ্ছে মিকেলস ডায়াবেটিকুলাম। মিকেলস ডায়াবেটিকুলাম সম্পর্কে আমরা জানি রুল অফ 2, হ্যাঁ 2% অফ পপুলেশন। তারপরে হচ্ছে মেল হচ্ছে 2, ফিমেল হচ্ছে 1, 2 ফিট ফ্রম দ্য ইলিয়াসিক্যাল ভাল্ভ, তারপরে 2 ইঞ্চি ইন লেন্থ, 2% ডেভেলপ কমপ্লিকেশন, 50% বিফোর এজ অফ 2 টাইপস অফ হেটারোটপিক মিউকোসা। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে রুল অফ 2 আপনার মনে রাখতে হবে। usually present only 2% of population, একটু আগে আমরা বললাম। contains only gastric tissue, only gastric tissue না, এটা হচ্ছে gastric tissue বাইরেও হতে পারে। তারপর হচ্ছে প্রোডিউস, এটা অনেক সময় আপনার আমাদের প্যানক্রিয়াটিক টিস্যু পাওয়া যায়।
প্রডিউস সিমটমস ইউজুয়ালি আফটার দ্য এজ অফ 2, না এটা হচ্ছে বিফোর দ্য এজ অফ 2 তে 50% symptom. Located in the anti-mesenteric border of the small gut, এটা anti-mesenteric border, mesenteric যেটাকে তার বিপরীত পাশে সাধারণত এটা পাওয়া যায়। ক্যান বি ডায়াগনোসড বাই রেডিও আইসোটোপ স্ক্যানিং এর মাধ্যমে আমরা ডায়াগনোস করি, এটা ট্রু হবে। তারপরে দেখেন কমপ্লিকেশন অফ ইনকিউবেশন। ইনকিউবেশনের কমপ্লিকেশন কি কি হতে পারে? ইনকিউবেশন এটা হচ্ছে বেইলি ল্যাব থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ব্রঙ্কিয়াল ইনকিউবেশন। হ্যাঁ, আপনি ইনকিউবেশন করতে যা অ্যাক্সিডেন্টালি যে ব্রঙ্কিয়াল ইনকিউবেশন করতে পারে, ট্রাকিয়াল ইনকিউবেশন করতে অনেক পাইপটা একটু বেশি ঢুকে গেলে সেক্ষেত্রে আমাদের কি হবে, ব্রঙ্কিয়াল ইনকিউবেশন হয়ে যাবে। তারপর হচ্ছে ট্রাকিয়াল স্টিনোসিস, বারবার যখন আপনি ইনকিউবেশন করবেন পেশেন্টটা যখন ওখানে ইরিটেট হবে, ফাইব্রোসিস হয়ে সেই জায়গাটা স্টিনোসিস হয়ে যায়। ট্রমা টু টাচ, এটা দিয়ে অনেকে মনে করবেন যে ট্রু, বাট বেইলি ল্যাবে এটা নাই। ট্রমা টু ফ্যারিংস বা ল্যারিংস হতে পারে, এখানে সাধারণত টাঙে ট্রমা হয় না ইনফেকশন। তারপর হচ্ছে অ্যাসপিরেশন হতে পারে। সেপসিসটা ফলস কিভাবে, কারণ হচ্ছে আমরা স্টেরাইল প্রক্রিয়াতে করি, এখানে সেপসিস হওয়ার কোনো চান্স থাকে না। তারপর সাইড ইফেক্ট অফ সাকজামিথুনিয়ামের সাইড ইফেক্ট আপনার করতে হবে, অন্য কোনগুলো যদি না পড়ে তাহলে সাকজামিথুনিয়ামের যে সাইড ইফেক্ট সেটা আপনার করতে হবে। আসুন আমরা দেখি কি আছে এখানে। আছে হাইপোক্যালেমিয়া হয় না, আমরা জানি যে সাকজামিথুনিয়ামে হাইপারক্যালেমিয়া হয়। তারপর আছে হাইপোথার্মিয়া হয় না, আমরা জানি এখানে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হয়, মানে হচ্ছে প্রতিদিন 2 ডিগ্রি করে বাড়তে থাকে। তারপর আছে মাসল পেইন, কারণ হচ্ছে পটাশিয়ামটা সেলের ভিতর থেকে বের হয়ে আসে, এই জন্য মাসলে প্রচুর পরিমাণে পেইন করে। তারপর হচ্ছে অ্যাপনিয়া হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে হাইপারক্যালেমিয়া আমরা আগে পড়ছি। এইভাবে পড়তে হবে আপনার যে সাকজামিথুনিয়ামের যে কমপ্লিকেশন। তারপরে হচ্ছে হাই রিস্ক অফ ভেনাস থ্রম্বোএম্বলিজম। ভেনাস থ্রম্বোএম্বলিজমের জন্য হাইলি যে রিস্ক গুলো সেগুলো কি কি দেখেন। লোয়ার লিম্ব প্যারালাইসিস, আপনার লোয়ার লিম্ব যদি প্যারালাইসিস হয় তাহলে সেখানে ব্লাড গুলো পুলিং করবে। হ্যাঁ, সেখানে হচ্ছে ব্লাড ঠিকমতো রক্ত চলাচল করবে না, তখন কি হবে, সেখান থেকে আপনার থ্রম্বাস সৃষ্টির সম্ভাবনা অনেক পাওয়া। তারপর হচ্ছে মেজর পেলভিক সার্জারি। পেলভিক সার্জারি আপনি মেজর বড় ধরনের কোনো পেলভিক সার্জারি করতে, সেখান থেকে ছোট থ্রম্বাস এম্বোলিজম হয়ে চলে গেল। আমরা জানি অনেক সময় পেলভিক সার্জারি কেন করা হয়, সাধারণত অনেক সময় যদি আমাদের বোন হয় সেখানে আছে ফ্যাট এম্বোলিজম হয়ে যায়, ফ্যাট এম্বোলিজম হয়, সেখানে পেশেন্টটা অনেক সময় মারাও যেতে পারে। তারপরে হচ্ছে মাইনর ট্রমা হবে না, মেজর ট্রমা। মাইনর ট্রমাটা হচ্ছে হাই রিস্ক না, এটা হচ্ছে মিডিয়াম রিস্ক। মেজর লোয়ার লিম্ব অ্যাম্পুটেশন, এটা ট্রু। তারপর হচ্ছে বার্নটা হচ্ছে মডারেট রিস্ক, এটা হচ্ছে মাইনর ট্রমা হবে না, মেজর ট্রমা। সুতরাং সি আর ই এই দুটো হবে ফলস হবে, কারণ হচ্ছে মাইনর ট্রমা হবে না, হচ্ছে মেজর ট্রমা হবে, আর হচ্ছে বার্নটা হচ্ছে মডারেট রিস্ক, এটা হাই রিস্ক না। সুতরাং কোনটা মডারেট রিস্ক এবং হাই রিস্ক অনেকটা দুইটার মধ্যে আছে, এই জিনিসটা আপনার ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে নিউমোপেরিটোনিয়াম অন অ্যান অ্যাবডোমিনাল স্নিফোগাম মে বি ডিউ টু, কি করলে আমাদের নিউমোপেরিটোনিয়াম ডেভেলপ করতে পারে। ঠিক আছে, পারফোরেশন অফ গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস। পারফোরেশন হলে কি হবে, গ্যাস ভিতরে আমাদের যে এটির ভিতরে যে গ্যাসগুলো আছে সেগুলো বের হয়ে আসতে পারে, যখন আমরা অ্যাবডোমিনাল স্নিফোগ্রামে দেখতে পাবো। তারপর হচ্ছে নিউমোপেরিটোনিয়াম দেখতে পাবো। তারপর হচ্ছে ফলোইং ল্যাপ্রোস্কোপির সময় আমরা হচ্ছে আমরা হচ্ছে গ্যাসগুলো দিয়ে ফুলে রাখি, সুতরাং সেক্ষেত্রে আমরা নিউমোপেরিটোনিয়াম হতে পারে। তারপর হচ্ছে পেরিটোনাইটিস ডিউ টু কোলোস্ট্রিডিয়াল ইনফেকশন। কোলোস্ট্রিডিয়াল ইনফেকশনে কি হয়, কোলোস্ট্রিডিয়াল ইনফেকশনে গ্যাস তৈরি হয়, সেখান থেকে গ্যাসগুলো তৈরি হয়, সেই গ্যাসগুলো নিউমোপেরিটোনিয়াম করতে পারে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলেই নিউমোপেরিটোনিয়াম হবে না, যতক্ষণ না পর্যন্ত এটা রাপচার হবে, যতক্ষণ পর্যন্ত এটা পারফোরেশন হবে। তারপর হচ্ছে ট্রমাটিক রাপচার অফ দা ইউরিনারি ব্লাডার।
ট্রমাটিক রাপচার অফ দ্য ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার রাপচার হলে কি হয় আমরা জানি, ইউরিনারি ব্লাডারে কোনো ধরনের গ্যাস থাকে না, সুতরাং এখানে আমাদের গ্যাস হওয়ার সম্ভাবনা, গ্যাসটা নিউমোপেরিটোনিয়াম হওয়ার সম্ভাবনা নাই। তারপর হচ্ছে মেটাবলিক রেসপন্স টু স্টারভেশন। স্টারভেশনের মেটাবলিক রেসপন্স গুলো কি কি? তারপর হচ্ছে স্টারভেশনের মেটাবলিক রেসপন্স কি হয়? হাই প্লাজমা ইনসুলিন। প্লাজমা ইনসুলিন, আপনি স্টারভেশন আছেন, স্টারভেশনে কি প্লাজমা ইনসুলিন বাড়বে না কমবে? অবশ্যই কমার কথা। এখানে হাই হবে না, লো প্লাজমা ইনসুলিন হবে। লস অফ অ্যাডাপটিভ 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 কিটোজেনেসিস। অ্যাডাপটিভ কিটোজেনেসিসটা লস হয় যখন আমরা আমাদের হচ্ছে ট্রমা বা সেপসিস যখন চলে যায়, সেক্ষেত্রে আমাদের লস অফ অ্যাডাপটিভ কিটোজেনেসিস হবে। কিটোজেনেসিস হবে, কিন্তু স্টারভেশনে কি হবে? অ্যাডাপটিভ কিটোজেনেসিস হবে। এখানে অ্যাডাপটিভ কিটোজেনেসিসটা ঠিক থাকবে, লস হবে না। তারপর লাইপোলাইসিস হয়, হ্যাঁ, কারণ হচ্ছে ফ্যাট থেকে আমাদের এক্সট্রা যে এনার্জি দরকার পড়ে সেই এনার্জিগুলো আসে। তারপর হচ্ছে হেপাটিক গ্লাইকোজেনোলাইসিস। হেপাটিক গ্লাইকোজেনোলাইসিস, এখানে যদি এই হেপাটিক গ্লাইকোজেন, আমাদের যে স্টোরেজ যে গ্লাইকোজেন আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে ভাঙা শুরু করে, সুতরাং এটা ট্রু। তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস আমাদের স্টার্ভিং এ হয় না, এটা সাধারণত ফাস্টিং এ হয়। ফাস্টিং আর স্টারভেশনের মধ্যে ফাস্টিংটা হচ্ছে লং পিরিয়ডের জন্য না খেয়ে থাকা, এবং স্টার্ভিংটা হচ্ছে শর্ট পিরিয়ডের জন্য। যখন আমরা লং টাইম ফাস্টিং করব তখন গেছি আমাদের গ্লুকোনিওজেনেসিসটা শুরু হবে। তারপর হচ্ছে কমপ্লিকেশন অফ ইন্টার ইন্টার ইন্টারাল নিউট্রিশন। ইন্টারাল নিউট্রিশনের কমপ্লিকেশন কোনগুলো, কি কি হতে পারে? এইটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা বেলি ল্যাবের 286 পেজে আছে, ওখানে একটা চার্ট আছে, এই চার্ট থেকে আমি কোশ্চেনটা করেছি। আপনারা ওইখান থেকে আরো যে কমপ্লিকেশন আছে সেগুলো পড়ে নেবেন। দেখেন, ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে। যদি আপনার পড়ানো থাকে ডায়রিয়া কনস্টিপেশনের মধ্যে একটা ট্রু দিবেন, একটা ফলস দিবেন, সুতরাং ভুল হয়ে যাবে। আপনি পড়তে হবে ডায়রিয়া কনস্টিপেশন দুইটা হতে পারে, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস হতে পারে, কারণ হচ্ছে অনেকদিন ধরে যখন যেহেতু খাচ্ছে না, কিন্তু পেশেন্টের তো পেরিস্টালসিসটা ঠিক আছে, সেক্ষেত্রে যেহেতু ফুড যখন থাকবে না তখন হচ্ছে অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, ভমিটিং হতে পারে, ব্লটিং হতে পারে, সবগুলোই ট্রু। তারপর হচ্ছে রিগার্ডিং রিফিডিং সিনড্রোম। রিফিডিং সিনড্রোম থেকে আপনার কোশ্চেন একটা আসবে। এটা সাধারণত 1 বছর বা 2 বছর পর পরই এই ধরনের কোশ্চেন গুলো দেয়। অকার অকার অনলি ইন প্যারেন্টাল নিউট্রিশন। দেখেন, এখানে হচ্ছে প্যারেন্টাল এবং ইন্টারাল দুই ধরনের নিউট্রিশনে রিফিডিং সিনড্রোম হতে পারে, সুতরাং এটা ফলস হবে। হাইপারফসফেটিমিয়া না হয় না, এখানে হচ্ছে হাইপোফসফেটিমিয়া। ফসফেট লেভেলটা কমে যায়, যেহেতু ফসফেটের যে আমাদের এটা ফসফেট আমরা যে পাই, সেটা হচ্ছে ফসফেটের যে সোর্স, সেটা হচ্ছে খাবারের মাধ্যমে আমরা পাই, সুতরাং আমরা এখানে খাবার দিচ্ছি না পেশেন্টকে, এখানে হাইপোফসফেটেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। তারপর হচ্ছে ক্যালসিমিয়া হতে পারে, এবং হাইপার ক্যালসিমিয়া হবে। হাইপোক্যালসিমিয়া, ক্যালসিয়াম লেভেল কম হবে। ক্যালসিয়ামটাও আমরা হচ্ছে আমাদের যে সোর্স সেটা থেকে পাই। অনেক সময় প্যারেন্টালে যে কোনো হতে পারে, হাইপোক্যালসিমিয়া হতে পারে। তারপর হচ্ছে হাইপোম্যাগনেসিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম লেভেল যদি কম থাকে, আপনি যে ফ্লুইড দিচ্ছেন সেখানে ম্যাগনেসিয়াম লেভেল যদি কম থাকে, ক্যালসিয়াম লেভেল যদি কম থাকে, সেক্ষেত্রে আপনাদের এই ধরনের এই এই ধরনের কমপ্লিকেশন পেশেন্টের ডেভেলপ করতে পারে। দেখেন, বোথ ইন্টারাল প্যারেন্টাল আর হচ্ছে হাইপোফসফেটিমিয়া। পেশেন্ট উইথ মেজর বার্ন পেশেন্টের কি হয়? পেশেন্ট উইথ মেজর বার্ন, দে আর ইন নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। কারণ হচ্ছে আমাদের যে নাইট্রোজেন হচ্ছে লসটা অনেক বেশি, এবং হচ্ছে ইনটেকটা অনেক কম থাকে, দুইটার মধ্যে ব্যালেন্সটা কি হয়, যে লসটা অনেক বেশি থাকে, সুতরাং এটা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হ্যাজ নরমাল ক্যালোরিক রিকোয়ারমেন্ট। যেহেতু পেশেন্টটা বার্ন হয়েছে, হ্যাঁ, পেশেন্টটা অসুস্থ, এটা মানে কমন সেন্স থেকে বোঝা যায় যে এটা হচ্ছে আমাদের ক্যালোরি সেই পরিমাণে অনেক বেশি বেশি দরকার। তারপরে জেনারেলি ডু নট বিকাম অ্যানিমিক। বার্ন পেশেন্টের যেহেতু ব্লাড লস হচ্ছে, ফ্লুইড লস হচ্ছে, সেখানে পেশেন্টটা তো অ্যানিমিক হবেই, সুতরাং এটা অ্যানিমিক হওয়ার চান্স অনেক বেশি। আর রেসিস্টেন্ট টু ইনফেকশন, আর রেসিস্টেন্ট না, আর প্রোন টু ইনফেকশন, সুতরাং এটা ফলস। তারপর হচ্ছে মে ডাই ইফ নট ট্রিটেড প্রপারলি। হ্যাঁ,
কারণ এটা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে, কারণ এখান থেকে আমাদের কি হয়, পেশেন্টটা ইমিউন কমপ্লিমেন্টস থাকে, সেখান থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়, সেকেন্ডারি ইনফেকশন হয়ে সেপসিস ডেভেলপ করে, সেপসিস ডেভেলপ করে পেশেন্টটা এক্সপায়ার করে। সুতরাং অবস্থা যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করি সেক্ষেত্রে পেশেন্টটা এক্সপায়ার করতে পারে। তারপরে ডায়াথার্মি, ডায়াথার্মি সম্পর্কে আপনার কোশ্চেন আসবেই আসবেই আসবে, এটা খুব ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, একবার না আসলে আরেকবার আসবে, আরেকবার না আসলে আরেকবার আসবে। হ্যাঁ, একবার না দুইবার আসবে। দেখেন আচ্ছা, স্কিন ইফেক্ট, এটার কি কি ইফেক্ট থাকে, মনোপোলার আর বাইপোলার। মনোপোলার আর হচ্ছে বাইপোলার। মনোপোলার হচ্ছে কাট এবং কোয়াগুলেশন দুইটাই থাকে, আর বাইপোলারে হচ্ছে শুধুমাত্র কোয়াগুলেশন থাকে। তারপর আছে থার্মাল, থার্মাল স্পিড। হ্যাঁ, থার্মাল স্পিডটা সাধারণত আসে না। তারপর হচ্ছে টেকনিক, এগুলো আসে না। হ্যাজার্ড গুলো কি কি, হ্যাজার্ড গুলো, হ্যাঁ, কমপ্লিকেশন, ইনভলিউশন, ফেলিওর, তারপর হচ্ছে ডাইরেক্ট কাউন্সেলিং। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন গুলো আমাদের আসে। আচ্ছা, আমরা কোশ্চেনটা পড়ি, কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে কি আছে, দ্য বাইপোলার ডায়াথার্মিক কন্টেন বোথ কোয়াগুলেশন এন্ড কাটিং। আমরা একটু আগে দেখলাম যে বাইপোলারে শুধুমাত্র শুধুমাত্র কোয়াগুলেশন থাকে, এখানে কাটিং থাকে না। মনোপোলারে কোয়াগুলেশন এবং কাটিং দুইটাই থাকে। কাটিং মোড প্রডিউস পালসেস আউট কারেন্ট, পালসেস আউট না, এটা হচ্ছে কন্টিনিউয়াস কারেন্ট। কাটিং যেটা এটা এটা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কারেন্ট প্রডিউস করে। তারপরে কোয়াগুলেশন মোড প্রডিউস কন্টিনিউয়াস আউটপুট। এই দুইটা হচ্ছে উল্টা করে দিচ্ছে। কোয়াগুলেশনে হচ্ছে পালসড আউট, পালসড আউটপুট কারেন্ট থাকে, আর হচ্ছে কাটিং এ কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস আউটপুট। সুতরাং এই দুটো ফলস হবে। দ্য এরিয়া অফ দ্য পেশেন্ট diathermy plate should be 70 সেন্টিমিটার। 70 এর নিচে হবে না, 70 এর বেশি হবে। The channel effect is a recognized complication. এটা হচ্ছে ট্রু, চ্যানেল ইফেক্ট হচ্ছে recognized complication হতে পারে। তারপর হচ্ছে presenting feature of the posterior urethral valve. posterior urethral valve যদি থাকে তাহলে কি কি ধরনের আমাদের প্রেজেন্টেশন নিয়ে পেশেন্টটা হাজির হতে পারে। এটা হচ্ছে দেখেন যে আর্লি ইনফেন্সিতে কি হয়, ডিবলিং আর পোর ইউরিনেশন হয়, তারপরে ইউরোসেপসিস ডেভেলপ করতে পারে, ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে, হ্যাঁ, ইলেক্ট্রোলাইট অ্যাবনরমালিটি ডেভেলপ করতে পারে, ইউরিমিয়া ডেভেলপ করতে পারে, তারপর ফেলিয়ার টু থ্রাইভ, হ্যাঁ, এগুলো ডেভেলপ করতে পারে। আর একটু বাচ্চাটা একটু বড় হয়ে গেলে তখন কি হবে, বেটার রেনাল ফাংশন, লেস অবস্ট্রাকশন হয়, তারপরে ফেব্রাইল ইউটিআইটা কমে যায়, ভয়েডিং ডিসফাংশনটা থাকে। তেমন হচ্ছে পেশেন্টের কি হয়, ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে। ডে টাইম ইনকন্টিনেন্স মে বি the only symptoms in boys with less severe obstruction. তাহলে লার্জ পালপেবল ব্লাডার, হ্যাঁ, এখানে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ হচ্ছে কারণ হচ্ছে পিছন আমাদের ইয়েটাতে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে, ইউরিনটা ঠিকমতো পাস হয় না, অবস্ট্রাকশন হয়ে থাকে। সুতরাং আমাদের ব্লাডার যেটা হচ্ছে, ব্লাডারটা হাইপারট্রফি হতে পারে এবং ব্লাডারটা সবসময় ফুল থাকতে পারে, ড্রিবলিং অফ ইউরিন হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে হেমাটোরিয়া, পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভের সাথে সাধারণত হেমাটোরিয়ার কোনো সম্পর্ক থাকে না। তারপর অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল পেইন মানে হচ্ছে ইউরিনারি রিটেনশনের সময় অনেক সময় পেলভিক রিজন পেইন হতে পারে, বাট অ্যাবডোমিনাল পেইন হবে না। তারপর ফেলিয়ার টু থ্রাইভ, যেহেতু যেহেতু পেশেন্টের ক্রিয়েটিনিনটা ক্লিয়ারেন্স ঠিকমতো হয় না, কিডনিটা ফেলিয়ারের দিকে যায়, সুতরাং পেশেন্টটা ফেলিয়ার টু থ্রাইভের দিকে চলে যায়। এটা হচ্ছে ট্রু। পোর ওয়েট গেইন থাকে। তারপরে হচ্ছে হার্সপ্রাং ডিজিজ, হার্সপ্রাং ডিজিজ থেকে আমাদের কোশ্চেন আসবে আসবে, পেডিয়াট্রিক্সে বেশি আসে, আবার অনেক সময় আমাদের সার্জারিতে দিয়ে যায়, যেহেতু এটা সার্জারি রিলেটেড। অ্যাকুয়ার্ড, দেখেন আমরা হার্সপ্রাং ডিজিজে কি হয়, এটা হচ্ছে আমাদের নরমাল নরমাল হচ্ছে হলো, আর হচ্ছে হার্সপ্রাং ডিজিজ। হার্সপ্রাং ডিজিজে কি হয়েছে যে অ্যাগিংলোনিক সেল, এটা অ্যাগিংলোনিক সেলটা প্রেজেন্ট। অ্যাগিংলোনিক সেলের কি হয়, এই জায়গাটা যেহেতু গ্যাংলিয়ন নাই, ঠিক আছে, গ্যাংলিয়ন সেল থাকে এবং গ্যাংলিয়ন সেল থাকলে এটা হচ্ছে নরমালি এভাবে থাকে, আর অ্যাগিংলোনিক সেল হচ্ছে এই দিকটা কোনো ধরনের ইম্পালস আসে না। তখন কি হয়, এখানে কনস্ট্রাকশন হয়, এখানে যে পেরিস্টালসিস, সেই পেরিস্টালসিসটা থাকে না। পেরিস্টালসিস যখন থাকবে না তখন কি হবে, এখানে আমাদের যে ফিসেস ম্যাটেরিয়াল সেগুলো হচ্ছে জমে যেয়ে এগুলো আস্তে আস্তে ফুলে যাবে। এই হচ্ছে আমাদের হার্সপ্রাং ডিজিজ। Acquired ganglionosis of the large bowel may be present. হ্যাঁ,
অ্যাকুয়ার্ড না, এটা হচ্ছে কনজেনিটাল, হচ্ছে কনজেনিটাল, ইউজুয়ালি কমন ইন অ্যাডাল্ট লাইফ না, এটা হচ্ছে একদম বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপর পরে এটা সাধারণত আর্লি চাইল্ডহুডে পেশেন্টের ইয়ে দেখা যায়। তারপরে প্যাথোলজি লাইস ইন দা রেকটাম এন্ড কোলন, রেকটাম আর কোলনে এটা হয়। তারপর হচ্ছে ক্যান বি ডায়াগনোসড বাই দা ফুল থিকনেস রেকটাল বায়োপসি, ফুল রেকটাল বায়োপসি করলে আমরা অ্যাগেনজনিক যে সেলগুলো মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পাবো, এভাবে ডায়াগনোসিস করা হয়। ক্যান বি ট্রিটেড বাই ডায়েটারি মিলস, ডায়েটারি মিলস না, এটা হচ্ছে সার্জিক্যালি ট্রিটমেন্ট করতে হয়, যে অ্যাগেনজনিক যে অংশ সেই অংশটা সাধারণত আমরা কেটে ফেলি। 36 নাম্বার কোশ্চেন আছে, কি আছে ইন্ডিকেশন ফর এন্ডোট্রাকিয়াল ইনকিউবেশন, ইনকিউবেশনের যে ইন্ডিকেশন সেগুলো আপনার জানতে হবে। কার্ডিয়াক অ্যারেস্ট, মেজর সার্জারি উইথ জেনারেল অ্যানেস্থেসিয়া, পেশেন্ট উইথ গ্লাসগো কোমা স্কেল 15 যদি থাকে আপনার, সেই পেশেন্টের সাধারণত ইনকিউবেশন করার কোনো দরকার হয় না। ভাইটাল ক্যাপাসিটি যদি 15 নিচে যদি নেমে যায়, 15 বেশি না, 15 বেশি থাকলে এটা ইন্ডিকেশন না, 15 নিচে হতে হবে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি 50 এর নিচে নেমে যায়, আর হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে 50% এর নিচে চলে আসে। দেখেন এখানে ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 15 এর কম হতে হবে, 15 এর কম হতে হবে, রেসপিরেটরি রেট 35 এর বেশি হতে হবে। হ্যাঁ, সিভিয়ার পালমোনারি মাল্টি সিস্টেম ইনজুরি থাকতে হবে, ব্রঙ্কোপালমোনারি টয়লেটিং থাকতে হবে, ডিস্টারবেন্স ইন কনসিয়াস অফ ইনএবিলিটি টু প্রোটেক্ট দ্য এয়ার, এ হচ্ছে ইন্ডিকেশন। তারপর হচ্ছে হেডেক আফটার স্পাইনাল অ্যানেস্থেসিয়া, হেডেক আফটার স্পাইনাল অ্যানেস্থেসিয়া, এই কোশ্চেনটা দেখবেন যে ঘুরে ঘুরে ফিরে বারবার আসে, একবার পর পরই আসে। It is less likely with a 27G than with a 25G needles, তার মানে 27G দিয়ে যদি আমরা করি তাহলে কম হওয়ার সম্ভাবনা কম, কারণ 25 এ নিডলটা অনেক বড় থাকে, এই জন্য এটা হওয়ার, এটা হচ্ছে আমাদের ডুরামেটার ইনজুরি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এখানে হচ্ছে কমপ্লিকেশন অফ দা স্পাইনাল অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেসিয়ার মধ্যে হচ্ছে হেডেক। হ্যাঁ, হেডেকটা কি হয়, পোস্টুরাল বিং মেড বাই ওর্স বাই স্ট্যান্ডিং, ওর্স অর স্ট্যান্ডিং, ইভেন রাইজিং দা হ্যান্ড এন্ড রিলিফ বাই লাইং ডাউন, মানে হচ্ছে যখন আপনার স্ট্যান্ডিং থাকে তখন কি হয়, আমাদের হচ্ছে যে স্পাইনাল কর্ডের যে সিএসএফ থাকে, সিএসএফটা নিচের দিকে নেমে যায়, নিচের দিকে যখন নেমে যায় তখন কি হয়, হেডেকটা এগ্রিভেট করে। আবার যখন পেশেন্টটা শুয়ে পড়ে তখন এটা কিছুটা ভালো অনুভব করে। তারপরে মোর কমন ইন ইয়াং ফিমেলস এন্ড স্পেশালি ইন দা অস্টিক পেশেন্ট, মানে যারা সাধারণত সিজারিয়ান সেকশন করে এটা সাধারণত বেশি হয়। It begins in a few hours and may last for a week or more. It is unlikely to develop after 24 hours. মানে 24 hours এর পরে এটা, আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে সাধারণত উইদিন আওয়ারে তৈরি হয় এবং ফিউ ডেজ পর্যন্ত থাকতে পারে। ইজ মোর ফ্রিকুয়েন্ট ইন দ্য ইল্ডারলি না, এটা হচ্ছে ইয়াংদের ফ্রিকুয়েন্টলি হয়। এটা মে বি অ্যাকম্পানিড বাই সিক্সথ ক্র্যানিয়াল নার্ভ, হ্যাঁ সিক্সথ ক্র্যানিয়াল নার্ভ অনেক সময় এটা দ্বারা ইনজুরি হতে পারে। তারপরে সিমটমস আর মোর প্রমিনেন্ট ইন সিটিং পজিশন, এটা হচ্ছে সিটিং এবং স্ট্যান্ডিং পজিশনে বেশি হয়। লোকাল অ্যানেস্থেসিয়ার পরবর্তী কোশ্চেন হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়ার যে আমাদের কমপ্লিকেশন সেগুলো, এখানে কমপ্লিকেশন আছে কার্ডিওভাস্কুলার আছে, তারপর হচ্ছে সিএনএস, তারপর হচ্ছে সিভিয়ার। মাইল্ড কোনগুলো, সিভিয়ার। কার্ডিওভাস্কুলার মধ্যে হচ্ছে পিআর ইন্টারভাল বাড়তে পারে, কিউআরএস ডিউরেশন বাড়তে পারে, কার্ডিয়াক আউটপুট কমে যেতে পারে। হ্যাঁ, যেহেতু আমাদের অ্যানেস্থেসিয়াতে আমাদের ইয়েটা কমে যায়, হার্ট রেটটা কমে যায়, হচ্ছে ডিক্রিজ ব্লাড প্রেশার, ব্লাড পেরিফেরাল কুলিং এর জন্য এবং ব্র্যাডিকার্ডিয়ার জন্য ব্লাড প্রেশারটা কমে যেতে পারে। তারপরে হচ্ছে লাইট হেডনেস হতে পারে, যেটা বিপি কমে গেছে, তারপরে ডিজনিং হতে পারে, টিনিটাস হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে ড্রসিনেস হতে পারে, ডিসওরিয়েন্টেড হয়ে যেতে পারে। তারপর হচ্ছে যদি সিভিয়ার হয় এই জিনিসগুলো জাস্ট এগ্রাভেট করবে। কনসিয়াস দেখেন কি হচ্ছে, মাসল টুইস্টিং হতে পারে, ট্রেমার হতে পারে, আনকনসিয়াস হতে পারে, কনভালশন হতে পারে, শেষমেশ রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। হাইপোটেনশন এবং অ্যাসিস্টোলিকও হতে পারে, কার্ডিয়াক আউটপুট একদম খুব বেশি কমে যেতে পারে। টিনিটাস, তারপর হচ্ছে পেরিওরাল নামনেস হতে পারে। হ্যাঁ,
পেরিওরাল নার্ভনেস বা হচ্ছে তারপর হচ্ছে রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে, একদম বিপি একদম কমে যায়, রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। কনস্টিপেশনের সাথে এটা সম্পর্ক নাই, এবং হাইপারথার্মিয়া নাই, এটা হচ্ছে হাইপোথার্মিয়া হতে পারে। হাইপোটেনশন এবং হাইপোথার্মিয়া হতে পারে, রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। তারপরে হচ্ছে বার্জাস ডিজিজ। বার্জাস ডিজিজ এই যে এই একটা ছবি দেখলে বুঝবেন, এটা হচ্ছে দ্যাট only in smoker causes poor circulation in the feet and hands, may be lead to tissue death and amputation goes worse the more you smoke. এইটা সাধারণত ইয়াংদের হয়, ইয়াং পেশেন্টদের বেশি হয়। আমরা আমাদের দেশে এখন অনেক বার্জাস ডিজিজের পেশেন্ট আছে, এবং আমি নিজেও বেশ কয়েকটা বার্জাস ডিজিজ দেখছি। পেশেন্টের বয়স প্রায় 25 এর মধ্যে ছিল। হ্যাঁ, দুই পা, দুই হাত, পায়ে, হাতের সবগুলো নখই প্রায় অ্যাম্পুটেশন করা হয়ে গেছে। কমন ইন মেল এজ মোর দেন 40 না, এটা হচ্ছে 40 নিচে ইয়াংদের বেশি হয়। আবার স্মোকার, তারপরে হচ্ছে পলিনোলিকোসাইট ইনফিল্ট্রেট অনলি দ্য ইনটিম অফ দ্য স্টেম এন্ড দ্য মিডিয়াম সাইজ আর্টারি গুলো বেশি এফেক্টেড হয়। রেস্ট পেন প্রিসিডস দ্য ক্লাডুকেশন। ক্লাডুকেশন প্রিসিডস দ্য রেস্ট পেন। আমাদের সর্বশেষ কোশ্চেন হচ্ছে যে কমপ্লেক্সন অফ দ্য ভেরিকোস ভেন। ভেরিকোস ভেনের কমপ্লেক্সন কি কোনগুলো? দেখেন এই যে ভেরিকোস ভেন, আমার এটা হচ্ছে ভেরিকোস ভেনের একটা পেশেন্ট। সেটা হচ্ছে হেমারেজ হতে পারে, এখান থেকে এক্সিমা বা ডার্মাটাইটিস হতে পারে, হ্যাঁ, পেরিওডাইটিস হতে পারে, তারপর হচ্ছে ভেনাস আলসার হয়ে যেতে পারে, তারপরে মার্জিনাল আলসার হতে পারে, হ্যাঁ, লাইপোডার্মোস্ক্লেরোসিস হতে পারে, অ্যানকিউলাইসিস অফ দ্য অ্যাঙ্কেল হতে পারে, ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, থ্রম্বোফিবাইটিস হতে পারে, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে আমাদের ডিপ ভেন থ্রম্বোসিস ভেরিকোস ভেনের কজ। দেখেন ভেনাস আলসার এখানে ছিল, তারপরে হচ্ছে ট্রপিক আলসার না, ট্রপিক আলসার ছিল না, এখানে কি ছিল, মার্জুলিন আলসার বা ভেনাস আলসার এবং মার্জুলিন আলসার, দুই ধরনের আলসার ছিল। সেলুলাইটিস, এখানে সেলুলাইটিস হওয়ার সম্ভাবনা নাই, সম্ভাবনা কম, কারণ হচ্ছে এখানে ভেইন ভাইরাস যদি এক্সপোজ হয় সেক্ষেত্রে পরবর্তীতে সেলুলাইটিস ডেভেলপ করতে পারে। তারপর লাইপোডার্মোস্ক্লেরোসিস কি হচ্ছে, আমাদের যে মাসেলের নিচে স্কিনের নিচে যে ফ্যাটি লেয়ার থাকে সেখানে যদি ইনফেকশন হয় তাকে লাইপোডার্মোস্ক্লেরোসিস বলা হয়। তারপর হচ্ছে একজিমা, এই যে প্রথমটাই ছিল একজিমা বা ডার্মাটাইটিস। সুতরাং আমাদের A2, তারপরে হচ্ছে লাইপোডার্মোস্ক্লেরোসিস 2 এবং একজিমা, এটা হচ্ছে 2। এই ছিল আমাদের আজকের কোশ্চেন নিয়ে আলোচনা। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার রেসিডেন্সিতে চান্স পাওয়ার জন্য আমাদের যে ফ্যাকাল্টি বেসড যে প্রিপারেশন সেটা নেওয়া, সেটার উপর অনেকটা নির্ভর করে। কারণ হচ্ছে আমরা অনেকে বেসিক পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায় যে শুধু আমরা বেসিকে জোর দিই, কিন্তু ফ্যাকাল্টির দিকে আমাদের পড়াটা কমে যায় অনেক সময়। এটা করলে কি হয়, এই ফ্যাকাল্টি হচ্ছে মনে রাখবেন যে এটা হচ্ছে আপনাদের জন্য টার্ম কাট। এটা আপনার প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা করে পড়বে পাশাপাশি। কারণ এখানে দেখেন আপনার 40টা মার্কস কিন্তু আপনার 40 মার্কস কেন, 4 মার্ক কেন, 0.4 মার্কও কিন্তু আপনার ফেল করার জন্য। সুতরাং কোনো যেটাই পড়বেন খুব ভালোভাবে পড়বেন, এবং হচ্ছে ফ্যাকাল্টি হচ্ছে অনেক বেশি পড়া, এই জন্য অনেকে আমরা পড়তে চাই না। আর ফ্যাকাল্টির কোশ্চেন গুলো আপনি যদি দেখেন তাহলে কোশ্চেন গুলো কিন্তু মোটামুটি সহজ হয়, একবার দুইবার তিনবার পড়লে আপনি এগুলো পেরে যাবেন। সুতরাং এখানে মার্কস তোলার একটা অনেক অনেক বড় একটা সুযোগ, যেটা আমরা অ্যানাটমি, ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এগুলো পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায় যে আমরা ফ্যাকাল্টি, নিজের যে ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টি পড়া হয়। মনে রাখবেন যে আপনাকে চান্স পাওয়ার জন্য, পাস করানোর জন্য এটা দায়ী, ফেল করানোর জন্য কিন্তু এটা দায়ী। সুতরাং খুব ভালোভাবে পড়বেন, যে সাথে থাকবেন, আর পরীক্ষাগুলো নিয়মিত দিবেন। মার্কস কত পারেন এটা নট, ইটস নট ইম্পর্টেন্ট। আপনি পরীক্ষা যে দিচ্ছেন, প্রিপারেশনটা নিচ্ছেন, এটাই অনেক কিছু। আপনি পরীক্ষা দেওয়া হয়তো ভুল হতে পারে, অনেক কিছু ভুল করতে পারেন, তো পরবর্তীতে সব ক্লাসগুলো দেখলে নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের মেন্টরদের উপর জানাবেন, আমাদেরকে জানাবেন। হ্যাঁ।
সবাই ভালো থাকবেন আর সামনে পরীক্ষা পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।